আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। লিজেন্ডারি বাটপার সাবেক উপদেষ্টা এই আসিফ নজরুল নির্বাচনের পরবর্তী 7 দিনের মাথায় বিদেশ পালিয়ে যাচ্ছে। আমার কথা হচ্ছে, এখন এই 26 লক্ষ ভারতীয়র কি হবে? এই 26 লক্ষ ভারতীয় তো এখন বাংলাদেশে চাকরি করেই যাবে। এই বাটপার আসিফ নজরুল কি 26 লক্ষ ভারতীয়কে বাংলাদেশের চাকরি থেকে ছাঁটাই করতে পেরেছে? 26 লক্ষ বাদে দিলাম, 1 লক্ষ পেরেছে। আর এই 26 লক্ষ ভারতীয়র খবর কি এখন আমরা জানতে পারলাম না। এই বাটপার আসিফ নজরুল সহ এবং তার আশেপাশে যত গং আছে, ডক্টর ইউনূস এবং এই টোকাই সমন্বয়ক সহ 5 আগস্টের আগে এ 26 লক্ষ ভারতীয়র কথা বলে বলে কোটা নিয়ে একটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ষড়যন্ত্র করে এবং আন্দোলন সংগঠিত করে। 5 আগস্টের আগে এবং 5 আগস্ট একটি জঙ্গি হামলা ঘটায় বাংলাদেশে, শেখ হাসিনা সরকারের পতন ঘটায়। তারপরে সে হয়ে যায় কি সুপার হিরো, সে আইন উপদেষ্টা পদে বসে যায়। আইন উপদেষ্টা পদে বসে তার স্ত্রী হুমায়ুন আহমেদের মেয়ে শিলা সহ বাংলাদেশে আইন মন্ত্রণালয়টাকে দুর্নীতির অভয়ারণ্য হিসেবে গড়ে তোলে। শুধু তাই নয়, আজকের কণ্ঠে একটু নিউজ দেখলাম, আরো বিভিন্ন নিউজ মিডিয়ায় দেখলাম, সে এই 16-17 মাসে 14,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। তার সহযোগী ছিল তার স্ত্রী শিলা। মানে এই 14,000 কোটি টাকা যে পাচার করেছে, এই টাকা পাচারের জন্য সবচেয়ে বেশি সহযোগিতা করেছে তার স্ত্রী শিলা। আইন মন্ত্রণালয়ের মধ্যে যতগুলা দায়িত্ব ছিল, প্রত্যেকটা ফাইল খোলার আগে তার স্ত্রীর নির্দেশ শুনেই সে ফাইলগুলো খুলতো এবং কন্ট্যাক্ট করা হতো কোথা থেকে কত টাকা নেওয়া হবে। সকল কিছু ডিল নাকি তার স্ত্রী শিলার মাধ্যমে করা হতো। পিপি নিয়োগের ক্ষেত্র কোটি কোটি টাকার বাণিজ্য হতো। বড় বড় ব্যবসায়ীদেরকে আওয়ামী লীগের দোসর বলে ভয় দেখানো হতো, তাদেরকে গ্রেপ্তারে ভয় দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হতো এবং তার স্ত্রী শিলার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা দুবাই, সিঙ্গাপুর বলেন, সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে বিভিন্ন জায়গায় টাকাগুলো পাচার করা হতো। এখন আমার কথা হচ্ছে, সকল কিছু এখন নিউজ মিডিয়া আসার পরও বিএনপি কি এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না? এই 14,000 কোটি টাকা যে এই আসিফ নজরুল বিদেশে পাচার করেছে, এই টাকা কাদের টাকা? আমার আপনার টাকা। আপনারা কি এগুলো নিয়ে কথা তুলবেন না? এই 14,000 কোটি টাকা কম টাকা? এই বাটপারগুলো না বলেছে শেখ হাসিনার আমলে তার এমপি মন্ত্রীরা হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে বেগম পাড়ায় ফ্ল্যাট, বিল্ডিং বিভিন্ন কিছু কিনেছে। তাহলে এরা কি করেছে? এরা 16-17 মাসে দেওয়া একজন 14,000 কোটি টাকাকে 10,000 কোটি টাকা এরকম করে পাচার করছে। এই শুধু বাটপার আসিফ নজরুল যদি 14,000 কোটি টাকা পাচার করে, আরো যত উপদেষ্টারা আছে, আরো যত টোকাই এনসিপি নেতারা আছে, তারা কত হাজার কোটি টাকা পাচার করেছে। সেই কারণেই তো শেখ হাসিনা 2 লক্ষ কোটি টাকা রেখে যাওয়া ঋণ এখন 23 লক্ষ কোটি টাকা ঋণে পরিণত হয়েছে। এই 23 লক্ষ কোটি হাজার টাকা ঋণে পরিণত হয়েছে, তাই নয় কি? এদের কারণে তো হয়েছে। এই বাটপাররা যদি তো হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার না করতো, এত টাকা ঋণ হতো? 23 লক্ষ কোটি টাকা ঋণ মস্কারি। এটা মুখে বলতে সোজা, কিন্তু টাকার অ্যামাউন্ট হিউজ, একমাত্র তাদের কারণে হয়েছে। এখন যদি তাদেরকে জনসমুখে নিয়ে এসে প্রশ্ন করা না যায়, তাদেরকে যদি এখন আইনের আওতায় নিয়ে আনা না যায়, বাংলাদেশে এরকম হাজার হাজার কোটি টাকার শুধু দুর্নীতি হতেই থাকবে, কেউ কখনো বিচার আওতায় আসবে না। এবং দুদককে শুধু শুধু শো বসিয়ে রাখা হয়েছে। দুদক নামে চলে, যে সরকার যখন থাকে তার পক্ষ হয়ে কাজ করে। ওই সরকারের যত এমপি, মন্ত্রী, আমলা কামলা, সচিব আছে, তারা যতই দুর্নীতি করুক, দুদক গিয়ে জিজ্ঞাসাবাদ করবে না। ওই সরকার যাকে বলবে ওকে যা জিজ্ঞাসাবাদ করো, তখন তাকে জিজ্ঞাসাবাদ করবে। কথা বুঝেন নাই? এটাই বাংলাদেশে চলে আসছে। এই আসিফ নজরুল্লাহ হচ্ছে বাংলাদেশ ধ্বংসকারী। ছাত্রদেরকে যেখানে ভালো ভালো কিছু শিক্ষাদান দেওয়া দরকার, সেখানে ছাত্রদেরকে ভালো কিছু না শিখিয়ে ছাত্রদেরকে কিভাবে দেশের মধ্যে জঙ্গি হামলা করতে হয়, দেশের টাকা বিদেশের সুইস ব্যাংকে কিভাবে পাচার করতে হয়, সে সকল বিষয় এই বাটপার আসিফ নজরুল শিখিয়েছে। কথা বুঝেন নাই? আর তার তো আবার কচি মেয়ে পছন্দ, কচি কচি মেয়েদের সাথে প্রেম করে তারা। কথা বুঝেন নাই? শিলাকেও সে বিয়ে করে ফেলেছে, কচি ছিল, পছন্দ হয়েছে, বিয়ে করে ফেলেছে। আর সে শিলা কি জামানি, তার জামানি দেখিয়ে তার জামাই আইন উপদেষ্টা ছিল, দুর্নীতির অভয়ারণ্য গড়ে উঠেছে তার মাধ্যমে। এই আইন মন্ত্রণালয়, তার মাধ্যমে বিদেশের সকল টাকা পাচার হয়েছে, সে সকল জায়গায় ডিলিং করত। কথা বুঝতে পেরেছেন? এটাই ছিল বাংলাদেশের 16-17 মাসের শাসন আমল। আমরা এই সকল বিষয় যখন কথা বলতাম, তখন আমাদেরকে স্বৈরাচারের দোসর বলা হতো, তখন আমাদেরকে আওয়ামী লীগ ট্যাগ লাগানো হতো, আমাদেরকে গালিগালাজ করা হতো। আরে ভাই, সত্য কথা বললে যদি আওয়ামী লীগের দোসর হওয়া যায়, আওয়ামী লীগ ট্যাগ লাগানো হয়, আমি বারবার আওয়ামী লীগের দোসর হতে চাই। আমাকে আরো লাগান ট্যাগ,
কিন্তু আমি প্রশ্ন করব, এই 14,000 কোটি টাকা যে পাচার করেছে সেটার কি বিচার হবে না? এ পেটলা নাহিদ যে কয়েকশো কোটি টাকা মেরে দিয়েছে উপদেষ্টা থাকা অবস্থায়, এটার কি বিচার হবে না? এই টোকায় আসিফ মাহমুদ যে 1,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে তার বাপ সহ সিন্ডিকেট করে, এগুলোর কি বিচার হবে না? এই মাহফুজ আলম তার ভাই সহ যে কোটি কোটি টাকা অস্ট্রেলিয়া বলেন বিভিন্ন দেশে পাচার করেছে, এগুলোর কি বিচার হবে না? এবং এই টোকায় সমন্বয়গুলো যে কোটি কোটি টাকা বাংলাদেশের মানুষের পকেট থেকে মেরে দিয়েছে, এগুলোর কি বিচার হবে না? এগুলোকে আমরা প্রশ্ন করতে পারি না সাধারণ জনগণ হিসেবে? তো আমার আপনার ট্যাক্সের টাকা, ওই টাকাগুলো মেরে দিয়ে তারা হাজার 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 কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। তারা ফকির থেকে এখন জমিদারের নাতি হয়ে গেছে, সার্ভিস আলমের মতো। তারা যেখানে 1,000 টাকার বাটন মোবাইল ব্যবহার করতো, এখন তারা 2.5 লক্ষ টাকার 2টা মোবাইল ব্যবহার করে। যেখানে তারা হেঁটে ভার্সিটি যেত, এখন তারা সেখানে 2.5 কোটি টাকার গাড়ি ব্যবহার করে। এগুলোকে আমরা প্রশ্ন তুলতে পারি না? কি এমন আলাদিনের চারাক পেয়েছে, কি এমন নতুন বন্দোবস্ত করেছে যে 1,000 কোটি টাকার মালিক হয়ে যেতে হবে 14-15 মাসের মধ্যে? তাহলে শেখ হাসিনাকে পতন করে নতুন বন্দোবস্তর কথা কেন বলা হয়েছে? বাংলাদেশকে কেন পরিবর্তনের কথা বলা হয়েছিল? বাংলাদেশ তো বরং পরিবর্তন হয়নি, শেখ হাসিনার আমলে যা ডেভেলপ ছিল সেটাকে আরো পিছনে নিয়ে যাওয়া হয়েছে। শেখ হাসিনার আমলে যা দুর্নীতি হয়েছে তার থেকে 10 গুণ দুর্নীতি করা হয়েছে। শেখ হাসিনার আমলে যা উন্নতি হয়েছে সেগুলো ধ্বংস করে আবার আমরা আদিকালে ফিরে গিয়েছি। কি লাভ হয়েছে? সোনার দেশটা ধ্বংস হয়েছে, দেশের মানুষ এখন কষ্টে আছে। এখন 4টা ডিমের দাম যা একটা লেবুর দাম তা, একটা লেবুর দাম দিয়ে 4টা ডিম পাওয়া যায়। শেখ হাসিনার আমলে 1200 টাকা ছিল গ্যাস সিলিন্ডার, সেই সিলিন্ডার এখন 2500 থেকে 3,000 টাকা হয়ে গিয়েছে। এটাই বুঝি নতুন বন্দোবস্ত? এগুলা নিয়ে প্রতিবাদ করলে, এই সত্য তুলে ধরলে বুঝি আমরা স্বৈরাচারের দোষর? যদি স্বৈরাচারের দোষর সত্য কথা তুলে ধরলে হয়ে যায়, যদি প্রতিবাদ করলে হয়ে যায়, তাহলে আমি বারবার স্বৈরাচারের দোষর হতে চাই, বারবার আমি আওয়ামী লীগকে সমর্থন করে কথা বলতে চাই। কারণ বাস্তবতা আমাকে তুলে ধরতেই হবে। কারণ এখন আওয়ামী লীগ ক্ষমতায় নেই যে আমি আওয়ামী লীগের সমালোচনা করব, কিন্তু আওয়ামী লীগ যে সকল ভুল করেছে সেগুলো নিয়ে আমি আত্মসমালোচনা করেছি। যে ক্ষমতায় থাকে তাকে চ্যালেঞ্জ করতে হবে, এটা হচ্ছে রাজনীতির মেইন ইথিক্স, যে ক্ষমতায় থাকে তাকেই চ্যালেঞ্জ করতে হয়। সংবাদ মাধ্যমের কর্মীরাও সেম, আমরা যারা ইউটিউবার তারাও সেম, যে ক্ষমতায় থাকে তার সমালোচনা বেশি করতে হবে। এই ডক্টর ইউনূস ক্ষমতায় ছিল, সে কারণে ডক্টর ইউনূস যত ল্যাকিং ছিল, যত ধরনের দুর্নীতি ছিল, অনিয়ম ছিল, সকল কিছুকে আমরা চ্যালেঞ্জ করে সকল কিছু সত্য আপনাদের মাঝে তুলে ধরেছি এবং আলোচনা করেছি। এখন বিএনপি আবার ক্ষমতায় বসেছে, বিএনপিও যদি এরকম অনৈতিক কর্মকাণ্ড করে, বিএনপিও যদি দুর্নীতির সাথে জড়িত হয়ে যায়, মব কালচার সৃষ্টি করে, নিরীহ আওয়ামী লীগের কর্মীদেরকে ধরে নিয়ে গিয়ে জেলে ভরে দেয়, টর্চার করে, গুম করে, হত্যা করে, আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করব। কাউকে ছাড় নেই। আওয়ামী লীগকে যে এরকম ছাড় দিনে আওয়ামী লীগের মতো দর্শককে পছন্দ করার পরও আত্মসমালোচনা করেছি, ইউনূসকেও যেমন ছাড় দিনে বিএনপিকেও ছাড় দেওয়া হবে না। কারণ আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের হয়ে কথা বলবো যাতে বাংলাদেশের জন ভালো থাকতে পারে, সেজন্য আমাদের লড়াই। আর আমাদের এই লড়াইয়ে বিএনপি বলেন, আমাদের এই লড়াইয়ে আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, সকলে আমাদের এই লড়াইয়ে থাকতে হবে যারা বাংলাদেশকে ভালোবাসেন। আমাকে খারাপ জানতে পারেন, আমি আওয়ামী লীগের মতো দর্শককে পছন্দ করেছি, কিন্তু আমি সত্য কথা বলা থেকে পিছপা হব না। আমি বাস্তবতা তুলে ধরবো, গালাগালি করেন যাই করেন, কিন্তু এটা সত্য। আমি অনেক সময় বিএনপির বিরুদ্ধে কথা বললো, বিএনপির অনেক লোক আমাকে ভালোবাসে। আমি আওয়ামী লীগের বিরুদ্ধেও কথা বলি, আওয়ামী লীগের মতো দর্শককে পছন্দ করি। আওয়ামী লীগের অনেক লোক আমাকে ভালোবাসলো, কিছু লোক আমাকে গালাগালি করে। ভাই, আমি সকলের প্রিয় হতে পারবো না, কিন্তু আমি সত্য কথা বলে যাব। যারা ভালোবাসার মানুষ আমি তাদের নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করবো। কিন্তু এই বাটপার আসিফ মাহমুদের লোকদের মতো যারা বাংলাদেশে মাথা চারা দিয়ে উঠবে, তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হবো, প্রতিবাদী কণ্ঠে কথা বলবো। যে যাই বলুক না কেন, আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন। তবুও যদি আপনাদের মনে কোনো মতামত থাকে, কমেন্ট বক্স খালি আছে, কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।